হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া। আমি বাংলাদেশের একজন সাধারণ গৃহবধূ। আজকে আমি তোমাদেরকে এমন একটি গল্প শোনাব যার কেন্দ্রবিন্দুতে ছিল আমার শ্বশুরমশাই। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর শ্বশুরমশাই এর সাথে আমার যা ঘটত, আজকের গল্পটি মূলত সেই ঘটনাগুলোকে নিয়ে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, আমার স্বামী নুরুল আমিনের সাথে প্রায় 2 বছর আগে আমার বিয়ে হয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল এবং প্রথম দিন থেকেই আমি শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিয়েছিলাম। আমার স্বামী একজন প্রবাসী, যা আমি বিয়ের আগে থেকেই জানতাম। ভালোবাসায় ভরা আমাদের ছোট্ট সংসারটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। বিয়ের 4 মাস পর নুরুল আমিনকে তার কর্মস্থল মধ্যপ্রাচ্যের একটি দেশে ফিরে যেতে হয়। যাওয়ার আগের রাতে তিনি আমার হাত ধরে বলেছিলেন, সিনথিয়া, আমি জানি আমার অনুপস্থিতিতে তোমার কষ্ট হবে, কিন্তু আমার বাবা মাকে একটু দেখো। তারা বয়স্ক মানুষ, তাদের প্রতি আমার দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে যাব। স্বামীর প্রতি ভালোবাসা ও সম্মান থেকে আমি তাকে কথা দিয়েছিলাম যে তার বাবা মায়ের কোনো অমঙ্গল হতে দেব না। আমার কাছে তারা শুধু শ্বশুর শাশুড়ি নন, আমার নিজের বাবা মায়ের মতোই আপন। স্বামী বিদেশ চলে যাওয়ার পর আমি শ্বশুর শাশুড়িকে ঘিরে আমার নতুন জগৎ গড়ে তুলি। শাশুড়ি আমাকে মেয়ের মতো ভালোবাসতেন আর শ্বশুরমশাই নজিবুল্লাহ হাজদার আমাকে সবসময় মা বলে সম্বোধন করতেন। তাদের পরিবারের একজন হয়ে উঠতে আমার বিন্দুমাত্র সময় লাগেনি। সকালের নাস্তা থেকে রাতের খাবার পর্যন্ত সংসারের প্রতিটি কাজে আমি নিজেকে জড়িয়ে রাখতাম। আমার দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্বামীর সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হতো, আর শ্বশুর শাশুড়ির যত্ন নিয়ে আমি আমার একাকিত্ব ভুলে থাকতাম। চারপাশের সবাই আমাদের পরিবারের সম্পর্কের প্রশংসা করত। কিন্তু এই সুখের দিনগুলোতে হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। চারপাশ নিস্তব্ধ, শুধু রান্নার শব্দ। হঠাৎ শ্বশুরমশাই আমাকে ডাকলেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো শাশুড়ি কোনো জরুরি প্রয়োজনে ডাকতে বলেছেন। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে তার কাছে গেলাম। শ্বশুরমশাই এর চোখে মুখে একটা উদ্বেগের ছাপ ছিল। তিনি বললেন, মা, আমি তোমার শাশুড়িকে কোথাও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু সাড়া পাচ্ছি না। আর আমার মাথাটা কেমন ভারী লাগছে। মনে হচ্ছে প্রেসারটা বেড়েছে, দ্রুত প্রেসার মেপে ওষুধ খেতে হবে। কি তার কথা শুনে আমার চিন্তা বেড়ে গেল। আমি বললাম, বাবা, আপনি বসুন, আমি এখনই আসছি। আমি তাড়াতাড়ি প্রেসার মাপার যন্ত্র নিয়ে তার প্রেসার মাপলাম। আশ্চর্যজনকভাবে দেখলাম তার প্রেসার একদম স্বাভাবিক। আমি বললাম, বাবা, আপনার প্রেসার তো ঠিক আছে। তিনি তবুও কপালে হাত দিয়ে বললেন, কিন্তু মাথাটা কেন জানি ভারী লাগছে। আমি ভাবলাম হয়তো বয়সের কারণে তিনি বেশি চিন্তা করছেন। সেদিন আমি বিশ্বাসটাকে খুব একটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো এটা তার মনের ভুল। কিন্তু এই ঘটনাই ছিল আমার জীবনের সেই রহস্যময় অধ্যায়ের সূচনা, যা ধীরে ধীরে আমার মনের সন্দেহের বীজ বপন করতে শুরু করেছিল। আমি তখনও জানতাম না যে এরপর কি হতে চলেছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে কোথাও যেন একটা অজানা আশঙ্কা জাগতে শুরু করেছিল, যার কোনো স্পষ্ট কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। প্রথম ঘটনার পর কয়েকটা দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। আমি আগের মতোই দৈনন্দিন কাজ আর শ্বশুর শাশুড়ির যত্নে ব্যস্ত ছিলাম। শ্বশুরমশাই এর আচরণেও তেমন কিছু অস্বাভাবিক লক্ষ্য করিনি। সেই দুপুরের ঘটনাটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো শরীর খারাপ থাকলে মানুষের এমন আচরণ হতেই পারে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হতে বেশি সময় লাগল না। আমার মনের শান্তিতে আবারও সন্দেহের ঢেউ উঠল, যা এবার আরও তীব্র হয়ে দেখা দিল। একদিন বিকেলে আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। শাশুড়ি মা পাশের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িটা বেশ শান্ত ছিল। এমন সময় শ্বশুরমশাই ধীরে ধীরে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি কোনো সমস্যায় আছেন। আমি কাজ থামিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগছে? তিনি বললেন, মা, আমার পায়ে একটু ব্যথা লাগছে। মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে এমন হয়েছে।
তুমি কি ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারবে? আমি তার কথা শুনে বললাম, ঠিক আছে বাবা। আপনি বসার ঘরে গিয়ে বিশ্রাম করুন। আমি ডাক্তারের সাথে যোগাযোগ করছি ও আমি তাড়াতাড়ি আমাদের পারিবারিক ডাক্তারকে ফোন করে পরামর্শ নিলাম। ডাক্তার বললেন, বয়সের কারণে এমন ব্যথা হতে পারে এবং কিছুক্ষণ বিশ্রাম করতে বললেন। আমি শ্বশুরমশাইকে ডাক্তারের পরামর্শ জানালাম এবং তাকে আরাম করে বসতে বললাম। তিনি হেসে বললেন, মা, তুমি এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেললে। তুমি সত্যিই আমাদের জন্য অনেক কিছু করো। তার কথাগুলো শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম। কথাগুলো স্নেহের মনে হলেও আমার মনে কেন জানি একটা অস্বাভাবিক অনুভূতি হল। আমি হাসি দিয়ে বললাম, বাবা, এটা আমার দায়িত্ব। আপনি এখন বিশ্রাম করুন। তারপর আমি তাড়াতাড়ি রান্নাঘরে ফিরে এলাম। আমার মনের ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না তার কথাগুলো কি শুধুই স্নেহের, নাকি এর পেছনে অন্য কিছু আছে। এই ঘটনায় আমি কিছুটা বিব্রত হয়ে পড়লাম। আমি নিজেকে বোঝালাম যে তিনি আমার গুরুজন, হয়তো বয়সের কারণে তার কথাবার্তায় একটু পরিবর্তন এসেছে। আমার এসব নিয়ে বেশি ভাবা উচিত নয়। তবুও আমার মনে একটা অজানা আশঙ্কা জাগতে শুরু করল। আমি সেদিন রাতে স্বামী নুরুল আমিনকে ভিডিও কলে এই ঘটনা বলতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত চুপ করে গেলাম। ভাবলাম তিনি বিদেশে একা আছেন, আমার কথা শুনে অযথা চিন্তা করতে পারেন যা তার কাজের ক্ষতি করতে পারে। তাই আমি নিজের ভেতরের দ্বন্দ্ব নিয়ে একাই লড়াই করতে লাগলাম। আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে শ্বশুরমশাই এর সাথে একটু সতর্কতা ও দূরত্ব বজায় রাখব, যাতে এমন অস্বস্তিকর পরিস্থিতি আর না হয়। কিন্তু আমি তখনও জানতাম না যে এই সতর্কতা আমাকে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি করবে, যা আমার কল্পনারও বাইরে ছিল। প্রথম দুটি ঘটনার পর থেকে আমি শ্বশুরমশাই এর সাথে একটু সতর্কতা অবলম্বন করতে শুরু করেছিলাম। প্রয়োজন ছাড়া তার সামনে কম যেতাম এবং কথা বলার সময় দূরত্ব বজায় রাখতাম। আমার এই পরিবর্তন হয়তো শাশুড়ি মা লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি এ নিয়ে কিছু জিজ্ঞাসা করেননি। আমি ভেবেছিলাম এভাবে কিছুদিন চললে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। শ্বশুরমশাই এর পরবর্তী আচরণ আমার মনের সন্দেহের বীজ আরও গভীর করল এবং আমাকে এক অজানা রহস্যের দিকে টেনে নিয়ে গেল। একদিন বিকেলে শ্বশুরমশাই বাজার থেকে ফিরলেন। তার হাতে বাজারের ব্যাগ ছাড়াও একটা ছোট, সুন্দর করে মোড়ানো উপহারের বাক্স ছিল। আমি তখন বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছিলাম। তিনি আমার কাছে এসে হাসি মুখে বললেন, মা, একটু বসার ঘরে এসো। তোমার সাথে একটা কথা আছে। কি? তার ডাক শুনে আমি একটু ইতস্তত করলাম, কিন্তু সরাসরি না বলার উপায় ছিল না। আমি বললাম, আসছি বাবা। কি? কাপড় মেলা শেষ করে আমি ধীরে ধীরে বসার ঘরের দিকে গেলাম। আমি বসার ঘরে ঢুকতেই তিনি আমাকে একটা চেয়ারে বসতে বললেন। আমি দূরত্ব রেখে বসলাম। তিনি বললেন, মা, তোমাকে একটা জিনিস দেব, কিন্তু এটা তুমি শাশুড়ি মাকে দেখিও না, ঠিক আছে? তার কথায় আমার মনে প্রশ্ন জাগল। আমি বললাম, ঠিক আছে বাবা। কি জিনিস? তিনি তার ব্যাগ থেকে সেই বাক্সটা বের করলেন। বাক্স খুলে তিনি আমার সামনে ধরলেন। ভেতরে একটা সুন্দর কাচের ফটোফ্রেম ছিল, যেখানে আমাদের পারিবারিক ছবি ছিল। আমি অবাক হয়ে বললাম, বাবা, এটা কার জন্য? তিনি হেসে বললেন, এটা তোমার জন্য মা। আমার মনে হলো তুমি আমাদের পরিবারের একজন হয়ে গেছ, তাই এই ছোট উপহারটা তোমার জন্য। কি? তার কথা শুনে আমি ভাবলাম হয়তো আমি তাকে ভুল বুঝছি। তিনি আমাকে স্নেহ করেন বলেই এমন উপহার দিয়েছেন। আমি বললাম, বাবা, এত সুন্দর জিনিসের কি দরকার ছিল? আপনার দোয়াই আমার জন্য যথেষ্ট। তিনি হাসলেন এবং বললেন, মা, এটা আমার মনের ইচ্ছা, তুমি এটা রাখো। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি রাখব। আমি তো ফ্রেমটা হাতে নিয়ে দেখলাম এবং ধন্যবাদ দিয়ে বললাম, বাবা, অনেক ধন্যবাদ। আমি এখন রান্নাঘরে যাই, কাজ বাকি আছে। আমি বসার ঘর থেকে বেরিয়ে এলাম। নিজের ঘরে গিয়ে আমি একটু চিন্তিত হলাম। ফটোফ্রেমটা সুন্দর হলেও আমার মনে একটা অস্বস্তি কাজ করছিল। তিনি কেন শাশুড়ি মাকে না দেখতে বললেন? তার আচরণে কিছুটা অতিরিক্ত আগ্রহ আমাকে ভাবিয়ে তুলল। আমি নিজেকে বোঝালাম হয়তো এটা তার স্নেহ প্রকাশের ধরন। তবুও আমার মনে একটা অজানা আশঙ্কা জাগতে শুরু করল। আমি ঠিক করলাম এই বিষয়ে আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমার স্বামী নুরুল আমিনের সাথে কথা বলার কথা ভাবলাম, কিন্তু তার কাজের চাপের কথা মনে হওয়ায় চুপ করে গেলাম। আমি সিদ্ধান্ত নিলাম এই ঘটনাগুলো আমি নিজের মধ্যে রাখব এবং পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করব।
আমি জানতাম না এই ঘটনা আমাকে আরও গভীর রহস্যের দিকে নিয়ে যাবে। ফটোফ্রেমের ঘটনার পর থেকে আমার মনের শান্তি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। শ্বশুরমশাই এর প্রতিটি কথা ও আচরণ আমার কাছে রহস্যময় মনে হতো। তাকে দেখলেই আমার মনে একটা অজানা আশঙ্কা জাগত। তিনি সাধারণভাবে কথা বললেও আমি ভাবতাম এর পেছনে হয়তো কিছু লুকিয়ে আছে। এই মানসিক চাপে আমার রাতের ঘুম কমে গিয়েছিল। সারারাত এপাশপাশ করতাম কিন্তু ঘুম আসত না। এই অনিদ্রার কারণে আমার শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছিল। দিনের বেলায় মাথা ব্যথা হতো, কোনো কাজে মনোযোগ দিতে পারতাম না। শাশুড়ি মা আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি আমাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। ডাক্তারের কাছে গিয়ে কিছু পরীক্ষা করানো হলো এবং তিনি মানসিক চাপ কমাতে হালকা ডোজের ঘুমের ওষুধ দিলেন। আমি ওষুধ খাওয়া শুরু করলাম। ওষুধের কারণে আমি রাতে শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়তাম। কিন্তু কিছুদিন পর আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার ঘরের জিনিসপত্র কিছুটা এলোমেলো। কখনো পড়ার টেবিলের বই অন্য জায়গায় সরানো, কখনো আলমারির পাশে শাড়ি মাটিতে পড়ে থাকত, আবার কখনো জানালার পর্দা সরানো থাকত। আমি নিশ্চিত ছিলাম রাতে শোয়ার আগে সবকিছু গুছিয়ে রেখেছিলাম। তাহলে এগুলো কিভাবে এলোমেলো হচ্ছে? এই বিষয়গুলো আমার কাছে খুবই রহস্যজনক মনে হল। আমি ভাবলাম হয়তো আমি নিজেই ঘুমের ঘোরে এসব করছি, কিন্তু ওষুধ খেয়ে ঘুমালে আমার নড়াচড়ার শক্তিও থাকত না। তাহলে কি বাড়ির বাইরে থেকে কেউ আসছে? এই বাড়িতে শাশুড়িমা আর শ্বশুরমশাই ছাড়া আর কেউ নেই। শাশুড়িমা রাতে তার নিজের ঘরে ঘুমান। তাহলে এই ঘটনার পেছনে কার ভূমিকা থাকতে পারে? আমার মনে ধীরে ধীরে একটা সন্দেহ জাগল। এই রহস্যের সমাধান করতে আমি একটা পরিকল্পনা করলাম। আমি ঘরের প্রতিটি জিনিস মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম, কোথায় কি আছে সব মাথায় রাখলাম। বিশেষ করে ঘরের দরজার লক ভালোভাবে পরীক্ষা করলাম। আমার মনে হলো হয়তো দরজার লক ঠিকমতো বন্ধ হচ্ছে না। শ্বশুরমশাই এর কাছে বাড়ির সব ঘরের চাবি থাকে এটা আমি জানতাম। কিন্তু আমার ঘরের চাবি তো আমার কাছেই থাকে। তবুও আমি সিদ্ধান্ত নিলাম দরজার লক আরও ভালোভাবে পরীক্ষা করব। এই চিন্তায় আমার মন উদ্বিগ্ন হয়ে উঠল। আমি ভাবলাম হয়তো আমার অতিরিক্ত চিন্তার কারণে এসব মনে হচ্ছে। কিন্তু আমি এই রহস্যের কিনারা করতে চাইলাম। পরদিন আমি পরিকল্পনার পরবর্তী ধাপে এগিয়ে গেলাম। আমি ঠিক করলাম আজ রাতে ঘুমের ওষুধ না খেয়ে সজাগ থাকব। বিছানায় শুয়ে থাকব এবং দেখব রাতে আমার ঘরের কিছু এলোমেলো হয় কিনা। আমি জানতাম এই রহস্যের সমাধান করতে আমাকে সতর্ক থাকতে হবে। সেই রাত আমার জন্য একটা গুরুত্বপূর্ণ রাত হতে চলেছিল। আমি আমার পরিকল্পনা অনুযায়ী সেদিন রাতে ঘুমের ওষুধ খেলাম না। রাতের খাবার শেষে শাশুড়ি মাকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম। আমার মনের ভেতর উদ্বেগ আর উত্তেজনা ছিল। আমি ঘরের লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমের ভান করে চোখ বন্ধ রাখলাম। আমার মনোযোগ ছিল দরজার দিকে। সময় যেন কাটছিল না, প্রতিটি মুহূর্ত দীর্ঘ মনে হচ্ছিল। রাত গভীর হল। চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়ালঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। আমি প্রায় ভাবছিলাম হয়তো আমার সন্দেহ ভুল। হয়তো আজ কিছুই ঘটবে না। ঠিক তখনই আমার কানে একটা হালকা শব্দ ভেসে এলো। শব্দটা আসছিল দরজার কাছ থেকে। আমি স্থির হয়ে শুনলাম। কেউ একজন সাবধানে আমার ঘরের তালা পরীক্ষা করছে বলে মনে হলো। আমার সন্দেহ আরও জোরালো হল। আমার ঘরের নকল চাবি কারো কাছে থাকতে পারে। আমার শরীর উদ্বেগে কাঁপছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম এই ঘটনার পেছনে কী রহস্য। খুব সাবধানে দরজাটা খোলার শব্দ হল। ঘর অন্ধকার থাকলেও করিডোরের আবছা আলো আমি একজনের ছায়া দেখতে পেলাম। সে নিঃশব্দে ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। আমার সন্দেহ ছিল এটি শ্বশুরমশাই নজিবুল্লাহ হাজদার। আমার মন বলছিল তিনি কেন এমন করছেন। সেই ছায়া ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে এলো। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম, কিন্তু নিজেকে সামলে রাখলাম। আমি জানতে চাইলাম তার উদ্দেশ্য কি। ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ঘরের কোণে রাখা একটা ফুলদানি হঠাৎ মাটিতে পড়ে ভেঙে গেল। সম্ভবত কোনো বিড়াল ধাক্কা দিয়েছিল।
এই শব্দে সেই ব্যক্তি চমকে উঠল এবং দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ শুনে আমি বুঝলাম সে পালিয়ে গেছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। আমার শরীর উদ্বেগে কাঁপছিল। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই ঘটনা আমার সন্দেহকে আরও নিশ্চিত করল। আমার ঘরে কেউ ঢুকেছিল এবং এর পেছনে শ্বশুরমশাই এর ভূমিকা থাকতে পারে। তবে আমি তাকে হাতে নাতে ধরতে পারিনি। সেই রাতের পর আমি বুঝলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমার ঘরে কেন কেউ ঢুকছে এবং কেন জিনিসপত্র এলোমেলো হচ্ছে তা জানতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যের কিনারা করতে আমাকে আরও সাবধানে পরিকল্পনা করতে হবে। আমি মনে মনে ঠিক করলাম পরবর্তী পদক্ষেপ হিসেবে আমি আমার ঘরে একটা লুকানো ক্যামেরা বসাবো। এই ক্যামেরা আমাকে সত্যটা জানতে সাহায্য করবে। আমি জানতাম এই পদক্ষেপ আমার জীবনের একটা বড় পরিবর্তন আনতে পারে। ফুলদানি ভাঙার ঘটনার পর থেকে আমি আর স্বস্তিতে থাকতে পারছিলাম না। শ্বশুরমশাই এর প্রতি আমার মনে একটা গভীর অস্বস্তি জন্ম নিয়েছিল। তবে বাইরে থেকে আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। আমি জানতাম যদি আমার উদ্বেগ প্রকাশ পায় তাহলে তিনি আরও সতর্ক হয়ে যাবেন এবং আমি তাকে প্রকাশ করতে পারব না। আমার মনের ভেতরে উত্তেজনা ফুটছিল কিন্তু বাইরে আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছিলাম এই পরিস্থিতি আমাকে একাই মোকাবিলা করতে হবে। স্বামী বিদেশে থাকায় তাকে এসব বলে চিন্তায় ফেলতে চাইনি। আমার একমাত্র ভরসা ছিলেন শাশুড়িমা। আমি ভাবলাম তাকে সব খুলে বললে হয়তো তিনি আমাকে সাহায্য করবেন এবং এই রহস্যের সমাধানে সহায়তা করবেন। এই ভেবে আমি একদিন সুযোগ খুঁজে শাশুড়ি মার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন দুপুরে শ্বশুরমশাই যখন ঘুমাচ্ছিলেন আমি শাশুড়ি মার ঘরে গেলাম। তিনি তখন পান সাচ্ছিলেন। আমি তার পাশে বসে ইতস্তত করে বললাম, মা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে কি? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি কথা বৌমা? তোমার মুখ এমন শুকনো কেন? শরীর ঠিক আছে তো? তার উদ্বেগ দেখে আমি কিছুটা সাহস পেলাম। আমি সরাসরি না বলে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, মা, আমার মনে হয় আমার ঘরের জিনিসপত্র কেউ রাতে এলোমেলো করছে। আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে কি। তিনি অবাক হয়ে বললেন, এলোমেলো? এটা কিভাবে সম্ভব? আমি আর তোমার শ্বশুর তো আছি। তুমি কি ঘুমের ঘোরে নিজেই কিছু করছো? আমি সাহস করে বললাম, মা, আমার মনে হয় রাতে কেউ আমার ঘরে আসছে। আমি ঠিক জানি না, তবে এটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। কি? তার মুখের ভাব বদলে গেল। তিনি কঠিন গলায় বললেন, এসব কি কথা বলছো বৌমা? তুমি কি বুঝে কথা বলছো? এই বাড়িতে আমরা ছাড়া আর কে থাকবে? তুমি হয়তো বেশি চিন্তা করছো। আমি বললাম, মা, আমি সত্যি বলছি। আমি শুধু আপনার সাথে পরামর্শ করতে চাই। কিন্তু তিনি আমার কথা শেষ করতে দিলেন না। তিনি বললেন, চুপ করো। এসব কথা আর বলবে না। আমার ছেলে বাড়িতে নেই বলে তুমি এত চিন্তা করছো? আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করতে চাও না তো? তার কথাগুলো আমার মনে আঘাত করল। যার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম তিনি আমার কথা বিশ্বাস করলেন না। আমি দুঃখে আর অপমানে নিজের ঘরে ফিরে এলাম। আমার মনে হচ্ছিল আমি এখানে একা। শাশুড়ি মা আমার কথা বিশ্বাস করেননি এবং আমার প্রমাণ ছাড়া তারা আমাকে দোষ দেবেন। আমি বুঝলাম আমি একা এবং অসহায়। কাঁদতে কাঁদতে নিজের ঘরে বসে আমি ভাবলাম এখান থেকে মুক্তির কোনো পথ নেই। আমি যদি জোর করে কিছু করি তাহলে সবাই আমাকেই দোষ দেবে। আমার স্বামীকেও হয়তো ভুল বোঝানো হবে। এই চিন্তায় আমার মনে একটা জেদ চেপে বসল। আমি ঠিক করলাম আর কারো সাহায্যের অপেক্ষা করব না। আমি আমার পরিকল্পনা অনুযায়ী ঘরে লুকানো ক্যামেরা বসাবো এবং প্রমাণসহ এই রহস্যের কিনারা বের করব। শাশুড়ি মার কাছ থেকে অপমানিত হওয়ার পর আমি ভেঙে পড়িনি, বরং আরও দৃঢ় হয়ে উঠেছিলাম। আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে শ্বশুরমশাই এর অস্বাভাবিক আচরণের প্রমাণ সবার সামনে, বিশেষ করে শাশুড়ি মার সামনে তুলে ধরব। আমাকে এমন একটা পরিকল্পনা করতে হবে যেখানে কোনো অজুহাতের অবকাশ থাকবে না। অনেক ভেবে আমি একটা পরিকল্পনা সাজালাম। আমি ঠিক করলাম সত্য বের করতে হলে সতর্কতার সাথে এগোতে হবে। পরদিন রাতে আমি শাশুড়ি মার কাছে গেলাম। তার সাথে শান্তভাবে কথা বলে বললাম, মা, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি এই সংসারে কোনো সমস্যা করতে চাই না।
আপনার কথার পর থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। রাতে একা থাকতে একটু ভয় লাগে। আজ কি আপনি আমার সাথে আমার ঘরে থাকবেন? আমার কথা শুনে তিনি নরম হলেন। তিনি ভাবলেন আমি হয়তো অতিরিক্ত চিন্তার কারণে এমন বলছি। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, ঠিক আছে বৌমা, আজ আমি তোমার সাথে থাকব। আমার পরিকল্পনার প্রথম ধাপ সফল হল। আমি মনে মনে স্বস্তি পেলাম। রাতের খাবারের পর আমি শাশুড়ি মাকে নিয়ে আমার ঘরে গেলাম। আমার উদ্দেশ্য ছিল শ্বশুরমশাই যদি রাতে আমার ঘরে আসেন তাহলে তিনি আমার পরিবর্তে শাশুড়ি মাকে দেখবেন। আমি শাশুড়ি মাকে আমার বিছানায় শুতে বললাম এবং তার পাশে শুয়ে পড়লাম। আমার পরিকল্পনা ছিল তিনি ঘুমিয়ে পড়লে আমি বিছানা থেকে নেমে যাব। কিছুক্ষণ গল্প করার পর শাশুড়ি মা ঘুমিয়ে পড়লেন। তার নিঃশ্বাসের শব্দে আমি নিশ্চিত হলাম তিনি গভীর ঘুমে। আমি সাবধানে বিছানা থেকে নেমে ঘরের এক কোণে থাকা আলমারির পেছনে লুকিয়ে পড়লাম। সেখান থেকে পুরো ঘর ও বিছানা দেখা যাচ্ছিল। আমার মন উত্তেজনায় ধড়ফড় করছিল কিন্তু আমি সাহস নিয়ে অপেক্ষা করছিলাম। মধ্যরাত পেরিয়ে গেল। আমি প্রায় হতাশ হয়ে পড়ছিলাম। ভাবছিলাম শ্বশুরমশাই কি জেনে গেছেন যে শাশুড়িমা আমার ঘরে? তিনি কি আজ আসবেন না? কিন্তু ঠিক তখনই দরজায় চাবি ঘোরানোর শব্দ হল। আমার শরীর উত্তেজনায় টানটান হয়ে গেল। নিঃশব্দে দরজা খুলে শ্বশুরমশাই ঘরে ঢুকলেন। ঘর অন্ধকার ছিল। তিনি ধীরে ধীরে ঘরের ভেতর এগোলেন। আলমারির পেছন থেকে আমি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলাম। তিনি টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে আমার কিছু বই রাখা ছিল। আমি বুঝলাম এটাই সঠিক সময়। আমি আলমারির পেছন থেকে বেরিয়ে দ্রুত দেওয়ালে হাত দিয়ে লাইটের সুইচ জ্বালিয়ে দিলাম। উজ্জ্বল আলোতে শাশুড়িমার ঘুম ভেঙে গেল। তিনি বিছানায় উঠে বসে তার স্বামীকে ঘরে দেখে অবাক হলেন। শ্বশুরমশাই আমাকে লাইট জ্বালানো অবস্থায় দেখে চমকে উঠলেন। তার মুখে উদ্বেগ ফুটে উঠল। তিনি বললেন, আমি শুধু দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। শাশুড়িমা কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, তুমি এখানে কি করছো এত রাতে? ঘরে তখন নিস্তব্ধতা, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমার পরিকল্পনার চূড়ান্ত পর্ব শুরু হতে চলেছিল। ঘরের আলো সবকিছু পরিষ্কার করে দিল। শাশুড়িমা একবার আমার দিকে, আরেকবার তার স্বামীর দিকে তাকাচ্ছিলেন। তার চোখে বিস্ময় আর প্রশ্ন। আমি আর চুপ থাকতে পারলাম না। শাশুড়িমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, মা, এখন কি দেখতে পাচ্ছেন? আপনি আমার কথা বিশ্বাস করেননি, আমাকেই ভুল বুঝেছিলেন। এখন নিজের চোখে দেখুন, বাবা এত রাতে আমার ঘরে কেন এসেছেন? আমি তার মেয়ের মতো, তাই না? তাহলে তিনি এখানে কি করছেন? আমার কথায় শাশুড়িমার মুখের ভাব বদলে গেল। তিনি বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে শ্বশুরমশাইয়ের দিকে তাকালেন। তিনি কঠিন গলায় বললেন, তুমি এখানে কি করছ? মাঝরাতে বৌমার ঘরে কেন এসেছ? শ্বশুরমশাই বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। তার মুখে উদ্বেগ আর বিস্ময়। তিনি কাঁপা গলায় বললেন, আমি শুধু দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। আমি কিছু বুঝতে পারছি না কি। তার কথায় আমরা দুজনেই অবাক হলাম। আমি বললাম, বাবা, আপনি বারবার রাতে আমার ঘরে আসছেন। আমার জিনিসপত্র এলোমেলো হচ্ছে। আমি এই রহস্য বোঝার জন্য মাকে সাথে নিয়ে অপেক্ষা করছিলাম। কি আমার কথা শুনে শ্বশুরমশাই এর চোখে অসহায়ত্ব ফুটে উঠল। তিনি মাথা নিচু করে বললেন, বৌমা, আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে মেয়ের মতো দেখি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিছুদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে। আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখি। মনে হয় আমি কিছু করছি, কিন্তু সকালে কিছুই মনে থাকে না। আমি জানি না কিভাবে এখানে এলাম। কি তার কথায় আমি আর শাশুড়িমা মুগ্ধের মতো শুনছিলাম। তার গলার সততা আর অসহায়ত্ব ছিল। আমি তার চোখে তাকিয়ে বুঝলাম তিনি সত্যি বলছেন। আমার মনের ভয় আর সন্দেহ ধীরে ধীরে কেটে গেল। তার জায়গা জন্ম নীল সহানুভূতি। আমি বুঝলাম তিনি অসুস্থ, তার আচরণ কোনো রোগের কারণে। শাশুড়িমা তার স্বামীর অবস্থা দেখে চোখে জল এলো। তিনি আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, বৌমা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করো। কি আমিও বললাম, বাবা, আমিও আপনার অসুস্থতা না বুঝে ভুল করেছি। আমাকে ক্ষমা করবেন। পরদিন আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলাম। ডাক্তার জানালেন, শ্বশুরমশাই সোমনাম্বুলিজম বা ঘুমের মধ্যে হাঁটার রোগে আক্রান্ত। মানসিক চাপ এবং দুঃস্বপ্নের কারণে এটি বেড়েছে। চিকিৎসা ও কাউন্সেলিং এর পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন।
আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এল। আমার আর শ্বশুরমশাই এর সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হল। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে আমরা প্রায় বাহ্যিক আচরণ দেখে কাউকে বিচার করি। কিন্তু প্রতিটি ঘটনার পেছনে একটা লুকানো কারণ থাকতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনার গভীরে যাওয়া উচিত। ধৈর্য, বিশ্বাস আর যোগাযোগ দিয়ে ভুল বোঝাবুঝি দূর করা যায়। মনে রাখবেন, যা দেখা যায় তা সবসময় সত্য নাও হতে পারে। সত্য জানতে প্রয়োজন সহানুভূতি আর অন্তর্দৃষ্টি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।